আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চা, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? চলে আসছি রাত 11টা মানেই অর্ণব স্যার, রাশেদ স্যার শিক্ষা পেজে লাইভ ক্লাস। দেখি কারা কারা যুক্ত আছো আমাদের সাথে। ঝটপট ক্লাসে শেয়ার করে দাও। বলেছিলাম যে রাত 11টা বাজে ইনশাআল্লাহ লাইভে থাকবো আমরা বাংলা ক্লাস নিয়ে। আমাদের সাথে আছে আমাদের বাংলার কেজিএফ স্যার, বাংলার কেজিএফ রাশেদ স্যার। ওকে, সবাই একটু দ্রুত ক্লাসে শেয়ার করে দাও তো ভাই। সবাই একটু ঝটপট ক্লাসে শেয়ার করে দাও। সবাই ঝটপট ক্লাস শেয়ার করে দাও। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি। ওকে, ক্লাস শেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাও, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আর আমাদের সাথে আজকে কে কোন জেলা থেকে যুক্ত আছো তোমাদের জেলার নামটা একটু কমেন্ট করে জানাও। কে কোন জেলা থেকে যুক্ত আছো দ্রুত একটু কমেন্ট করে জানাও। যুক্ত হয়েছে অনেকে আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু দেখি, ঝটপট একটু শেয়ার করে দাও দ্রুত। আদিলা বিন তাশরাফ যুক্ত হয়েছো, ফারাজামান নূর আছো, তনুকা আছো রাশেদ স্যার পেজ থেকে, ইসমাতারা রুমি আছো রাশেদ স্যার পেজ থেকে, ওদিকে অর্ণব স্যার পেজ থেকে জিনিয়া আছো অর্ণব স্যার পেজ থেকে, রেদওয়ান শেখ আছো অর্ণব স্যার পেজ থেকে। তো সবার কাছে একটু বলবো যে ক্লাসটা শেয়ার করে দাও। আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ ক্লাসগুলো দেখো, আমাদের রেগুলার ক্লাস চলবে। তো আমি একটু রাশেদ স্যারকে বলবো যে রাশেদ স্যার আমরা দেরি না করে ক্লাসগুলো শুরু করি ইনশাআল্লাহ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু অনেক রাত, আমরা 11টার সময় ক্লাস নিই, কারণ তোমাদের এর আগে তোমাদের অর্ণব স্যার ক্লাস করছে। এখন আমরা বলছিলাম ক্লাস শেষে একটা ক্লাসে সে রিভিশন দিতে হয়, যে টপিকসগুলো পড়ছে ওগুলো রিভিশন দিছো। তো এরপরে আমরা রাত 11টায় আবার ক্লাস শুরু করি, যেন তোমাদের জন্য সময়টা সেভ হয় এবং তোমরা যেন এই সময়টা কাজে লাগাতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। স্যার ওকে, তোমাদের প্রথম প্রশ্নটা ছিল যে ছবি। দেখো আমাদের আজকে প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নটা ছিল যে ছবি কবিতাটি দেখো ছবি কবিতাটিতে উল্লেখ নেই কোনটি? উল্লেখ নেই কোনটি? দেখো একটু এখানে খেয়াল করো তো কি কি অপশন আছে। সবাই একটু দেখো তো, এই চারটা অপশনের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানো তো রাইট অ্যান্সার কোনটা হবে? ভাই আমার নামটুকু বলেন। হ্যাঁ বলছি ভাইয়া, ফারহান বলছি। ওকে, সবাই একটু বলো তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? যে ছবি একটা কবিতা আছে, আমরা অনেকেই ফুল সিলেবাস পড়তে চাই না, ফুল সিলেবাস পড়ি না। আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা গুচ্ছের প্রস্তুতি নিচ্ছ অথবা যারা এই মুহূর্তে তোমরা হাজি দানেশের পরীক্ষা নিচ্ছ, তোমাদের অবশ্যই শেষ মুহূর্তে একবার হলেও ফুল সিলেবাসটা রিভিশন দিয়ে যাওয়া উচিত। ঠিক আছে? তো সবাই একটু শেষ মুহূর্তে রিভিশন দিয়ে যাবা, ঠিক আছে? ওকে, সবাই একটু আমাকে বলো রাইট অ্যান্সার কি হবে? দ্রুত কমেন্ট করো, রাইট অ্যান্সার কি হবে? অনেকেই কমেন্ট করছো দেখছি, রাইট অ্যান্সার কি হবে বলো, রাইট অ্যান্সার কি হবে এটা? রাইট অ্যান্সার কী হবে? অনেকে লিখছো নমস্কার। হ্যাঁ নমস্কার সান জোসে। ওকে, দেখো একটু খেয়াল করো, আমরা এই ছবি কবিতাটি আমরা বলছিলাম যে ছবি কবিতা থেকে কি পড়বা? ছবি কবিতার লেখক পড়বা। আমি বলছিলাম তোমার লেখক পড়বা। ছন্দ, কোন ছন্দের রচনা আছে ছন্দ পড়বা। কবিতার প্রথম লাইন শেষ লাইন পড়বা। প্রথম লাইন আর শেষ লাইন পড়বা। বলছিলাম তোমাদেরকে যে প্রথম লাইন আর হচ্ছে শেষ লাইন প্রত্যেকটা কবিতার এই কাজগুলো করবা। তাহলে দেখবা যে নেক্সট যে পরীক্ষা আছে, আমাদের নেক্সট পরীক্ষা এই জায়গা থেকে কিন্তু তোমরা হিউজ কমন পাবা। আমি তোমাদেরকে বলে দিই, বারবার বলি, আমার কথাগুলো একটু শোনো, দেখো ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা।
ইভেন আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে বলি বাংলা সাহিত্যে তোমরা গুরুত্ব দাও না, অনেক শিক্ষার্থী গুরুত্ব দেয় না, বলে বাংলা সাহিত্য ভাই এটা লাগবে না, আমরা ব্যাকরণ পড়ি। দেখো বাংলা সাহিত্য থেকে 40% কোশ্চেন হয় বাংলা সাহিত্য থেকে, আর 10% মাঝে মাঝে 20% কোশ্চেন হয় তোমার বিরোচন অংশ থেকে। দেখো একটা বাংলা সিলেবাসের 60% কোশ্চেনই কিন্তু তোমার মেমোরাইজিং পার্ট। বাংলা ফার্স্ট পেপারটা পুরোটা মেমোরাইজিং পার্ট। অনেক শিক্ষার্থী হয়তো এতদিনে বুঝতেছো, কয়েকটা পরীক্ষা দেওয়ার পরে বুঝতেছো যে না রাশেদ ভাই যেগুলো বলছিল এগুলো থেকে কিন্তু হয়। বাংলা ফার্স্ট পেপার পড়ো না, যার কারণে ভুল করো। দেখো এই প্রশ্নটা আসছে ফুল সিলেবাস থেকে, ফার্স্ট পেপার থেকে কিন্তু আসছে। আমি বলে গেছিলাম যে কবিতা থেকে পড়বা, কবিতা হ্যাঁ ফুল সিলেবাসের কবিতা একবার শেষবেলায় রিভিশন দিয়ে যাবা, তাহলে রাইট অ্যান্সার কী হবে? সান জোসে। ওকে, এরপরে আসি আমরা পরের প্রশ্ন। বলো, দেখো নিম্নের কোন দুটি যৌগিক স্বর, এরকম পরীক্ষা আসে আমাদের, যৌগিক স্বর কয়টি, মৌলিক স্বর কয়টি? দেখো পরীক্ষা আসে মৌলিক স্বর। আমাদের স্বরবর্ণ আমাকে একটু বলো তো, বর্ণমালায় পরীক্ষায় তোমরা মনে করো যে ভাই এই প্রশ্নটার জাস্ট অ্যান্সারটা বইলা দেন, অ্যান্সার বইলা দিলে জীবনে এই প্রশ্ন কমন আসবে এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু না, এই প্রশ্নের আদলে প্রশ্ন তো আরও হইতে পারে, এই প্রশ্নের প্যাটার্নে তো আরও প্রশ্ন হইতে পারে। ইভেন এইভাবে প্রশ্নগুলো হয়, যেমন দেখো এই ধ্বনি বর্ণ থেকে কিভাবে প্রশ্ন হয়। দেখো একবার প্রশ্ন আসছে যে বর্ণমালা কয়টি, পরীক্ষায় প্রশ্ন আসছে বর্ণমালা কয়টি। অনেক শিক্ষার্থী ধুমায় দাগাইছে 50টি, অনেকে দাগাইছে 39টি, অনেকে দাগাইছে হ্যাঁ স্বরবর্ণ তো 11টি, কিন্তু না, সবগুলো ভুল। রাইট অ্যান্সার হবে বর্ণমালা কয়টি বলো তো দেখি? বর্ণমালা হচ্ছে একটি। বর্ণমালা কয়টি? একটি। বর্ণমালা কয়টি? একটি। এর মধ্যে দেখো স্বরবর্ণ দুইটা ভাগ আছে। স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে আমরা জানি 11টা। ব্যঞ্জনবর্ণ কয়টা বলো তো দেখি? ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। এই হচ্ছে মোট বর্ণমালা, মোট বর্ণের সংখ্যা, মোট বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। কিন্তু মালা কয়টি? মালা হবে একটি। মালা কয়টি? মালা হচ্ছে একটি। মালা কয়টি? মালা হচ্ছে একটি। এর মধ্যে প্রথমে আমরা বললাম স্বরবর্ণ 11টি। স্বরবর্ণ কয়টি বাচ্চারা? স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণ কয়টি? 11টি। এই 11টা স্বরবর্ণের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মৌলিক স্বর, আর একটা হচ্ছে যৌগিক স্বর। আমরা অনেক শিক্ষার্থী এখন আমরা বলি ভাই মৌলিক আর যৌগিকটা কি? আমি বলে দিচ্ছি। মৌলিক মানে হচ্ছে যেগুলোকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, কোনো ভাঙলে আর কিছু পাওয়া যায় না, একবার এটাকে আর ভাঙার কোনো ওয়ে নাই, এগুলোকে বলা হয় মৌলিক। যেগুলোকে ভাঙা যায় না সেগুলোকে বলা হয় মৌলিক। এই মৌলিক স্বর আছে কয়টা? 7টা। স্বরধ্বনির সংখ্যা 7টা, বর্ণ হবে 6টা। ঠিক আছে, মৌলিক স্বর। ঠিক আছে, মৌলিক স্বর কয়টি? পরীক্ষা আসলে দিবা। ওকে, যৌগিক স্বর কয়টি? যৌগিক স্বর হচ্ছে ভাই 2টা। কয়টা? যৌগিক স্বর হচ্ছে 2টা। এই 2টা বর্ণকে কি করা যায়? ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, মানে 2টা বর্ণকে মিলে একটা বর্ণ বানানো যায়। কিভাবে? একটু খেয়াল করো। ওকে, প্রথমে আমি যদি বলি এখানে শব্দগুলো আমরা দেখো কি কি আছে। ওইকে ভাঙা যায়, দেখো তো উচ্চারণ করো তো। ওই উচ্চারণ করতেছি কি? অ রস্বই ওই। দেখো তো আমরা উচ্চারণ কি করি? অ রস্বই, অ প্লাস রস্বই হয়ে যাবে কি? হয়ে যাবে ওই। অ প্লাস রস্বই হয়ে যাবে কি? ওই। এরপর দেখো আসো ও, আমরা কি লিখলাম? ও। এ দেখো ও উচ্চারণ করতেছি কি? ও। এরপর হচ্ছে ও, তাহলে অ রসাও হয়ে যাবে ও। অ প্লাস রসাও হবে কি? ও হয়ে যায় ও। তাহলে দেখো তো এই 2টা বর্ণকে ভাঙা যায় কিনা, এই 2টা বর্ণ ছাড়া দেখো তো, 2টা বর্ণ ছাড়া যে বাকি বর্ণগুলো আছে কি কি আছে, আর কি কি আছে দেখো তো, আর কি কি আছে একটু খেয়াল করো। তাহলে যৌগিক স্বরধ্বনি, যৌগিক যদি পরীক্ষা আসে যৌগিক স্বর কয়টি? যৌগিক স্বর দেখো এখানে রাইট অ্যান্সার কিন্তু অপশন ক। আর বাকি বর্ণগুলো একটু দেখো তো, বাকি বর্ণগুলো দেখো তো, অকে ভাঙা যায় কিনা, অকে ভাঙলে আর কিছু পাওয়া যায় কিনা, স্বরেয়াকে ভাঙা যায় কিনা, রস্বইকে ভাঙা যায় কিনা, ভাঙা কিন্তু যায় না, বিশ্লেষণ করা যায় না। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে এ এবং ওই। এরপর আসো, বলো এটা রাইট অ্যান্সার কী হবে? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? আছে অটবি শব্দের প্রতিশব্দ কি? আমি তোমাদেরকে বলছি না, একটু আগে বলছি না ফার্স্ট পেপার আর বিরোচন অংশ পড়বা, দেখো বিরোচন অংশ থেকে এই প্রশ্নটা আসছে। বিরোচন একটু খেয়াল করো, বিরোচন অংশের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো বিরোচন অংশে এটা রাইট অ্যান্সার কী হবে? সবাই একটু আমাকে বলো, বিরোচন অংশ থেকে বলো রাইট অ্যান্সার কী হবে? সবাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো।
রাইট অ্যান্সার কী হবে বলো? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু বলো 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? বলো 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো। যদি পারলে সবাই লাভ ডিরেক্ট কমেন্ট করবা, আর না পারলে সেট ডিরেক্ট কমেন্ট করবা। পারো নাই কেন? সেট ডিরেক্ট কমেন্ট করবা। পারলে লাভ ডিরেক্ট কমেন্ট করবা, আর না পারলে সেট ডিরেক্ট কমেন্ট করবা। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করবা, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো দ্রুত। জানি না সেট ডিরেক্ট কমেন্ট করো। জানো না কেন সেট ডিরেক্ট কমেন্ট করো। আজকে জেনে নিবা, আজকে শিখে নিবা, আজকের ক্লাসে জেনে নিবা, শিখে নিবা। বলো অটবি শব্দের প্রতিশব্দ কি? অটবি শব্দের প্রতিশব্দ কি? অটবি শব্দের প্রতিশব্দ কি? অনেকেই কমেন্ট করতেছো সি কি ভাই? আচ্ছা পারো না, ঠিক আছে, স্বীকার করো, ভালো, পারি না, ঠিক আছে, ওকে। দেখো অটবি শব্দের প্রতিশব্দ, দেখো আমাদের সমার্থক শব্দ, আমি বলছিলাম তোমাদেরকে যে সমার্থক শব্দের তোমাদেরকে একটা সাজেশন দিছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে একটা সাজেশন দিছিলাম, পিডিএফ দিছিলাম, তোমরা পড়ছো কিনা বিরোচন অংশের পিডিএফ। দেখো আমি বলছিলাম তোমাদেরকে যে তোমরা পড়বা সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই যে আমার প্রতিশব্দ, এই তো সমার্থক শব্দ থেকে আসে প্রতিশব্দ। আমরা বলছিলাম বিপরীত শব্দ পড়বা, বিপরীত শব্দগুলো পড়বা। তারপর হচ্ছে আমি বলছিলাম তোমাদেরকে যে বাগধারা পড়বা, বাগধারা। এখন কথা হচ্ছে ভাই আমার এই অল্প সময় আমি কেমনে পড়বো, কোনগুলো পড়বো? বিগত বছরের যত পরীক্ষার প্রশ্ন আসছে দেখবে এই বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবা। এই জায়গা থেকে 80% কোশ্চেন কমন আসে। আর কোথা থেকে কমন আসে আমি আরেকটা বলে দিই। আর 20% যে কোশ্চেনগুলো তোমরা বলো যে ভাই কঠিন হয়, এগুলো তো কোথাও দেখি নাই, এগুলো হচ্ছে কোনগুলো জানো? এই যে প্রতি শুক্রবারে জবের পরীক্ষা হয়, প্রতি শুক্রবারে জবের পরীক্ষা, ওইখান থেকে হুবহু দাড়ি কমা সহ আমি দেখাইছি যে এই শুক্রবারে হয়েছে, এর 2 সপ্তাহ পরে যদি 15 দিন পর যদি পরীক্ষা হয়, ওই শুক্রবারের প্রশ্ন থেকে 2টা প্রশ্ন কমন থাকে। ঠিক আছে, এগুলো অ্যানালাইসিস করতে হয়। এখন তোমার কথা হচ্ছে ভাই আমার তো সময় নাই, আমি প্রতি শুক্রবারের আমি প্রশ্ন নিয়ে বসে থাকবো, আমার কি হাতে এত সময় আছে? তোমারও তো দরকার নাই তো ভাই। আমরা পেড ব্যাচে যারা দায়িত্ব নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, আমরা তোমাদেরকে এই সাজেশনগুলো পিডিএফ আকারে বানাই দিব, তোমাদেরকে প্রত্যেকটা সাজেশন পিডিএফ আকারে বানাই দেবো। প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করার দায়িত্ব আমার, আমি অ্যানালাইসিস করবো, তুমি এগুলো পড়বা, তোমার এত অ্যানালাইসিস করার এই মুহূর্তে সময় নাই। ঠিক আছে, তো দেখো এই যে এই অংশ যেগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো এখান থেকে কিন্তু কমন আসে। দেখো এখানে আসছে অটবি শব্দের প্রতিশব্দ কি? অটবি শব্দের প্রতিশব্দ হচ্ছে বন। প্রতিশব্দ কি? বন। প্রতিশব্দ হচ্ছে বন। ওকে, এরপর একটা আসো, আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান? দেখো এই আবু জাফর ওবায়দুল্লাহ থেকে কিন্তু আমাদের পরীক্ষা প্রশ্ন আসে, আমাদের পরীক্ষা প্রশ্ন রেগুলার হয়। দেখো তো আবু জাফর ওবায়দুল্লাহ আমাদের পাঠ্য বইয়ে ফার্স্ট পেপার থেকে আসে কিনা প্রশ্ন এরকম, আমি আসি। তার জন্মসাল কত, মৃত্যুসাল কত? মৃত্যুসাল কত? আমি বলছিলাম কবি সাহিত্যিকদের মধ্যে, একটু মাথায় রাখো আমার কথাগুলো শোনো, যে কবি সাহিত্যিকদের মধ্যে তুমি জন্ম মৃত্যুটা একটু মুখস্থ করার চেষ্টা করবা। এখন অনেক শিক্ষার্থী আছে কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল মুখস্থ করে ইংরেজি। আমি তোমাদেরকে বলে দিই আজকে থেকে যে রবি ঠাকুর আর নজরুলের যদি জন্মসাল আর মৃত্যুসাল মুখস্থ করতে হয় সেটা বঙ্গাব্দে মুখস্থ করাটাই শ্রেয়, কারণ এই দুইটা কবির জন্ম মৃত্যু সালটা সবার মুখস্থ। তাই এই কাজী নজরুল আর রবীন্দ্রনাথের তুমি যদি জন্মসাল মৃত্যুসাল জানতে চাও তাদের বাংলাগুলো জানবা, যেগুলো থেকে পরীক্ষা কমন আসে। ওকে, এখন আসি, এই যে আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিস্টাব্দে মারা গেছে? তোমরা একটু কমেন্ট করো যে কত খ্রিস্টাব্দে মারা গেছে, একটু কমেন্ট করো তো দেখি কত খ্রিস্টাব্দে মারা গেছে কত খ্রিস্টাব্দে। তিনি একজন কবি ছিলেন, তিনি একজন প্রাবন্ধিক ছিলেন, তিনি বাংলাদেশে একটি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। ঠিক আছে, তিনি সাহিত্য দ্বারা বাংলা সাহিত্যে আধুনিক সাহিত্য দ্বারা কবিতা লিখতেন। তিনি কি করতেন? এই আবু জাফর আধুনিক সাহিত্য ধারায় কবিতা লিখতেন, আধুনিক সাহিত্য ধারায় কবিতা লিখতেন। তিনি কবিতায় তার কবিতায় উপজীব্য বিষয় কী কী ছিল? তার কবিতায় ছিল দেশপ্রেম ছিল,
ভাষা আন্দোলন ছিল, মুক্তিযুদ্ধ ছিল, মানবিক দিকগুলো কিন্তু তার কবিতা সবসময় ফুটে উঠতো। ওকে, তার উল্লেখযোগ্য একটা কবিতা তোমাদের যে পাঠ্য বইয়ে যে কবিতাটা আছে, কবিতাটার নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। কি বলছে? আমি কিংবদন্তির কথা বলছি। এখানে পরীক্ষা বারবার একটা প্রশ্ন আসে যে কিংবদন্তি শব্দের অর্থ কী, বা কিংবদন্তি দিয়ে কি বোঝানো হয়েছে। বলো তো, বুকে হাত দেওয়া বলো তো, এই প্রশ্ন 3-4 বার পাইছো কিনা বলো তো, এখন বলো, এখন কমেন্ট করে বলো। 3-4 বার পাইছো না? এই প্রশ্নটা বারবার রিপিট হয়, বারবার রিপিট হয়। দেখো, গত বছর আসছে যে কিংবদন্তি শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে, কিংবদন্তি শব্দটির অর্থ কি, কিংবদন্তি শব্দের অর্থ কি, এরকম পরীক্ষা প্রশ্ন 2টা প্রশ্ন আসছে রিপিট। এখন দেখো, এবছর এই কিংবদন্তি থেকে প্রশ্ন করা নেই, প্রশ্ন করছে আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে বাংলা একাডেমি পুরস্কার পাইছে। বলো তো কত সালে পাইছে? মারা গেছে 2001 সালে, মারা গেছে 2001 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 সালে। 1934 সালে 8 মার্চ তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেন তিনি এই মার্চ মাসে মৃত্যুবরণ করেন। 19 মার্চ 2001 সালে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তিনি এই যে তার জীবন দশায় তিনি যে এত সাহিত্যকর্ম লিখলেন, তিনি সাহিত্যকর্ম রচনা করতে গিয়ে তিনি 21শে পদক লাভ করেন 1987 সালে। লিখে রাখো, 21শে পদক লাভ করেন, 21শে পদক লাভ করেন, কত সালে? তিনি 21শে পদক লাভ করেন, তিনি 21শে পদক লাভ করেন 1987 সালে। 1987 সালে। সালে তিনি 21শে পদক লাভ করেন 1987 সালে। এখন কথা হচ্ছে ভাই, আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান? বলো তো, বাংলা একাডেমি পুরস্কার পাইছেন কত সালে? বাংলা একাডেমি পুরস্কার পাইছে 1979 সালে। তাহলে 2টা পুরস্কার তার গুরুত্বপূর্ণ পুরস্কার। আমি বলে দিতে পারি তোমাকে যে নেক্সট পরীক্ষায় তুমি এই প্রশ্নটা পাবা, এই প্রশ্নটা পাবা। লিখে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো, নেক্সট পরীক্ষায় তুমি এইভাবে প্রশ্ন পাবা। 21শে পদক আমাদের এই আবু জাফর ওবায়দুল্লাহ 21শে পদক পান কত সালে? দেখো, তিনি 2টা পুরস্কার তার গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, তিনি বাংলা একাডেমি পুরস্কার পান 1979 সালে, আর তিনি 21শে পদক পান 1987 সালে। আর এই 2টা পুরস্কার নিয়ে আমরা অনেকে প্যাচ লাগাই। ঠিক আছে, তাহলে দেখো সালগুলো, তার জীবনে জাস্ট গুরুত্বপূর্ণ 4টা সাল মনে রাখলেই হবে। আর এই কবিতাটা কত সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে এটা তোমাদের বাড়ির কাজ। ওকে, এখন একটু আসো, আমি কিংবদন্তির কথা বলছি। এখান থেকে আবু জাফর ওবায়দুল্লাহ থেকে যদি সাল আসে, তার জন্মসাল 1934, তার মৃত্যুসাল 2001। তিনি প্রথম বাংলা একাডেমি পুরস্কার পাইছে, তিনি বাংলা একাডেমি পুরস্কার পাইছে 1979 সালে এবং তিনি 21শে পদক লাভ করেন 1987 সালে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে যারা সবাই উত্তর দিয়েছিল অপশন সি বা গ, রাইট উত্তর যারা দিয়েছিল তারা একটা লাভ ডিরেক্ট কমেন্ট করো। যারা রাইট উত্তর করেছো, সঠিক উত্তর করেছো, তারা একটা লাভ ডিরেক্ট দাও। আর যারা ভুল উত্তর করছিল তারা একটা সেট ডিরেক্ট দাও। ওকে, এখন আসি ব্যাকরণ থেকে। দেখো, দেশপ্রেম কি লেখা আছে? দেশপ্রেম। এখন দেশপ্রেম, দেখো আমরা বাংলা ভাষায় উচ্চারণ করি একভাবে, লিখি একভাবে। বাংলা বানান আর উচ্চারণ কিন্তু এক নয়। আমি বারবার বলি, বানান আর উচ্চারণ কিন্তু এক নয়। বাংলা বানান আর উচ্চারণ এক নয়, কিন্তু ধ্বনি পরিবর্তনে আমরা যে উচ্চারণ করি, উচ্চারণ আর অর্থের মিল এক হয়। উচ্চারণ আর অর্থের মিল কি হয়? এক হয়। এখন একটু আসো, দেখো বাংলা বানানেই দেখো উচ্চারণ বানানটা লিখছি মূর্ধন্য দিয়ে, কিন্তু দেখো তো উচ্চারণে আবার উচ্চারণ যে আমরা করি, উচ্চারণে দন্তন্য মূর্ধন্য আলাদা কোনো উচ্চারণ হয় না। দেখো তো, আমি বললাম বানান, এই বানান শব্দে কোন বলছে তুমি বলতে পারবা? যদি তুমি বানানের নিয়মগুলো না জানো, কোন বলছে বলতে পারবা? বলার কোনো ওয়ে নাই। আমি যদি বলি উচ্চারণ শব্দে আমি মূর্ধন্য ব্যবহার করছি না দন্তন্য ব্যবহার করছি, এরকম কিন্তু কোনো নিয়ম নাই। তার মানে উচ্চারণে সবসময় ন হয় একটা, উচ্চারণে ন হয় কয়টা? একটা। দেখো, আমরা রস্বই কিংবা দীর্ঘই যখন ব্যবহার করি, বাংলা বানানে রস্বই কিংবা দীর্ঘই যখন ব্যবহার করি, তা বানানে এসে হয়ে যায় একটাই। তার সংক্ষিপ্ত রূপ যদি বলো, তাহলে সংক্ষিপ্ত রূপ রসিকার কিংবা দীর্ঘিকার থাকলে তা উচ্চারণ হবে একটাই, সেটা হবে রসিকার। এখন আমি যদি বলি বাংলা বানানে আছে রস্বউ অথবা দীর্ঘও, তাহলে সেটা কি হবে? সেটা উচ্চারণে এসে একটাই হবে, সেটা হবে রস্ব আর সংক্ষিপ্ত হবে রস্যকার। ঠিক আছে, এরকম করে যদি আমি বলি এ ওই, এগুলো ক্ষেত্রে আমাদের এরকম করে আমরা উচ্চারণের ক্লাসে আমরা তোমাদেরকে পড়াবো। ওকে, এখন একটু দেখো, এখানে আছে দেশপ্রেম, আছে কি? দেশপ্রেম। এটার উচ্চারণ কি হবে? উচ্চারণ কি হবে? দেশপ্রেম, দেশপ্রেম, দেশপ্রেম নাকি দেশপ্রেম? রাইট অ্যান্সার কোনটা হবে সবাই একটু কমেন্ট করো। আমার তো উচ্চারণের ক্লাস করছো অনেকে, আমাকে একটু কমেন্ট করো যে 5 নাম্বার রাইট অ্যান্সার কী হবে? 5 নাম্বার রাইট অ্যান্সার কী হবে? 5 নাম্বার রাইট অ্যান্সার কী হবে?
5 নাম্বার রাইট অ্যান্সার কি হবে? 5 নাম্বারের রাইট অ্যান্সার কি হবে? সবাই দ্রুত একটু কমেন্ট করো 5 নাম্বার রাইট অ্যান্সার কি হবে। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। 5 নাম্বার রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো তো 5 নাম্বার রাইট অ্যান্সার কি হবে? পাঁচ নাম্বার রাইট অ্যান্সার কি হবে? আল্লাহ, দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, অনেকে কমেন্ট করতেছ অপশন ঘ। অপশন ঘ দেখো আছে দেশপ্রেম। আমি বানানটা একটু দেখাই, দে দয়কার দে। এখন একটু আসো, প্রত্যেকটা বর্ণ নিয়ম ভাঙা ভাঙা করার চেষ্টা করবা। দেখো আছে তালবর্ষ। আমরা জানি মূর্ধন্যস্ব থাকলে উচ্চারণের সময় সেটা তালবর্ষ হয়, আর তালবর্ষ কিংবা দন্তস্ব থাকলে এর সাথে যদি যুক্ত আকারে রত নত রিকার রফালা, মানে র ত ন ত ল, এবং এগুলো যদি যুক্ত থাকে র ত ন থ ল থ, এগুলো যদি যুক্ত থাকে তাহলে এই স্বয়ের সাথে যদি র ত ন থ ল প এই বর্ণগুলো যদি যুক্ত থাকে, কোনোভাবে যদি যুক্ত আকারে থাকে, তাহলে এই তালবর্ষের উচ্চারণ হবে দন্তস্ব। এছাড়া পৃথিবীর সব জায়গায় তুমি তালবর্ষ ব্যবহার করতে পারবা, সব জায়গায় কী ব্যবহার করতে পারবো? তালবর্ষ ব্যবহার করতে পারবো। তাহলে দেখো এই যে এইখানে আছে দেশপ্রেম, তাহলে এখানে তালবর্ষ আমরা ব্যবহার করলাম। এরপর আছে দেশপ্রেম, আমরা উচ্চারণটা কী করি? দেশপ্রেম, দেশপ্রেম। দেখো আদ্য অয়ের একটা নিয়ম আছে, এখানে 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 অয়ের একটা নিয়ম আছে। দেখো দেশ, আমরা কথা বলি দেশ, মানে আমরা সবসময় মনে রাখবো প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের শেষে যদি কোনো কার চিহ্ন না থাকে তাহলে তার সাথে একটা অ আছে। কি আছে? অ আছে। এই অ যেখানে সেখানে বসে, এর জন্য একে বলা হয় লীন বর্ণ, বিলীন বর্ণ বা নলীন বর্ণ, কারণ অয়ের কোনো কার নাই, এসে সবার সাথে যায়। ঠিক আছে, আমরা কার মানে কি? সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টা আছে দেখো তো? স্বরবর্ণ আছে 11টা, কিন্তু কার আছে কয়টা? কার আছে 10টা। এই একমাত্র এই অ বেড়ার কার নাই। ঠিক আছে, আর বাকি সকল স্বরবর্ণের কার আছে। তাই এই অবর্ণটি প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে যদি কোনো কার না থাকে, তার সাথে মনে মনে অ আছে। আর আমাদের অয়ের নিয়ম আছে, আদ্য অয়ের নিয়ম আছে, মধ্য অয়ের নিয়ম আছে এবং অন্ত অয়ের নিয়ম আছে। অয়ের শেষে যদি রসিকার দৃকার রসুকার দীর্ঘার রিকার রপালা জপালা কেউ থাকে, সেক্ষেত্রে আমরা অয়ের উচ্চারণ ও দেই। দেখো তো শব্দের মাঝে এখানে কি আছে? শব্দের মাঝে আছে দেশ প্রেম, দেশপ্রেম। তাহলে দেখো উচ্চারণটা হবে দেশো, দেশো। এবার দেখো দেশো, এখানে প্রেম আছে, পরে রফালা। এই রফালা উচ্চারণের রফালার একটা নিয়ম আছে। যদি বর্ণের রফালা থাকে তাহলে তার উচ্চারণ কি হয়? দ্বিত্ব হয়। তার উচ্চারণ কি হয়? দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে হচ্ছে দুইবার উচ্চারিত হয়। তাহলে দেখো তো এখানে রফালা আছে কিনা? রফালা আছে, তাহলে পয়ের সাথে রফালা আছে, তার মানে পদিত্ব হবে। তাহলে দেশপ, এরপর আছে কি? প্রেম, বসাই দাও প্রেমের জায়গায় প্রেম। এখন অনেকে বলবা ভাই এটা তো হয়েছে না। ভাই হয় নাই, কারণ শব্দের শেষে এটা দেখো আমরা উচ্চারণ করি দেশপ্রেম, আমরা কিন্তু বলি না দেশপ্রেম। খেয়াল রাখতে হবে। আমার এই একটা জাস্ট হসন্তের কারণে কিন্তু তোমার উত্তর রাইট রং হইতে পারে। শব্দের শেষে যদি আমাদের বদ্যাক্ষর থাকে, উচ্চারণ থেমে যায়, মুখ বন্ধ হয়ে যায়, সেখানে একটা হসন্ত বা হলন্ত চিহ্ন দিতে হয়। যেমন আমরা যদি বলি কাক, মুখ থেমে গেছে, উচ্চারণ থেমে গেছে, তার মানে এখানে একটা হসন্ত চিহ্ন হবে, শব্দের শেষে হসন্ত চিহ্ন হবে। এই হসন্ত মানে হচ্ছে স্বরমুক্ত ব্যঞ্জন। হসন্ত মানে কি? স্বরমুক্ত ব্যঞ্জন। তার মানে এই যে দেশপ্রেম, দেশপ্রেম, এখানে দুইটা হসন্ত হবে, কারণ প্রেম শব্দটার শেষে আমরা আর কোনো কিছু উচ্চারণ করি না, তাই দেশপ্রেম। ওকে, তার মানে রাইট অ্যান্সার হবে অপশন গ, দেশপ্রেম, দেশপ্রেম। যারা উচ্চারণের ক্লাস চাও সবাই একটা রায় সেন্ড করো তো, যে উচ্চারণের ভাই একদম ক্রিস্টাল ক্লিয়ার A to Z একটা ক্লাস চাই। উচ্চারণের ক্লাস চাও কারা কারা একটু আমাকে কমেন্ট করে জানাও। উচ্চারণের ক্লাস চাও কারা কারা? ওকে, এরপর একটু আসি। দেখো পুকুরে পদ্মফুল জন্মে, পুকুরে কি জন্মে? পদ্মফুল জন্মে। দেখো প্রত্যেকটা বাক্যের অংশ কয়টি? আমরা এটা বাক্য প্রকরণ থেকে আসছে। দেখো বাক্য প্রকরণ আমি পড়ানোর সময় খুব ক্লিয়ারলি তোমাদেরকে পড়াইছিলাম আমাদের পেট ব্যাচে, যে একটা বাক্যের অংশ কয়টা। একটা বাক্যের অংশ কয়টা? একটা বাক্যের অংশ হচ্ছে দুইটি। একটা বাক্যের অংশ কয়টি? অংশ হচ্ছে দুইটা। অংশ কয়টা? দুইটা। একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। একটা হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা কি? বিধেয়। একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা কি? বিধেয়। আমরা যাকে ইংরেজিতে বলি সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট, সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট, ইংরেজিতে বলি আমরা সাবজেক্ট অ্যান্ড
প্রিডিকেট। তাহলে দেখো একটা বাক্যের কয়টা অংশ, একটা বাক্যের দুইটা অংশ, বাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রিডিকেট। সাবজেক্ট কাকে বলে? কর্তা, কর্তা বাক্যে যে কর্তা থাকে তাকে সাবজেক্ট বলা হয়, আর বাক্যে কর্তা সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয় তাকে প্রিডিকেট বলা হয়। তাকে কি বলা হয়? প্রিডিকেট বা বিধেয় বলা হয়। দেখো এখানে বলছে পুকুরে পদ্মফুল জন্মে, এখানে পুকুর হচ্ছে সাবজেক্ট, এই বাক্যে পুকুর হচ্ছে কি? সাবজেক্ট বা উদ্দেশ্য। তাহলে পুকুরে পদ্মফুল জন্মে, এই জন্মেটা কি? জন্মেটা হচ্ছে বিধেয়। জন্মেটা কি? বিধেয়। জন্মেটা কি? বিধেয়। ওকে, তাহলে দেখো এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বিধেয়। ওকে, সবাই ক্লিয়ার? গুড। তাহলে উচ্চারণের ক্লাস কয়জন চাও? উচ্চারণের ক্লাস কারা কারা চাও? ওকে, এখন একটু আমরা দেখি। দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আহ্বান থেকে আমাদের একটা প্রশ্ন আসছে। ওকে, কত করে চলে গেছি। দেখো তো একটু একটু খেয়াল করো। প্রতিটি শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রতিটি শব্দের বিপরীত শব্দ কোনটি? সবাই একটু কমেন্ট করো তো, প্রতিটি শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রতিটি শব্দে সবাই চাই, সবাই চাই। ওকে, ঠিক আছে, সবাই চাইলে ইনশাল্লাহ আমরা উচ্চারণের উপর ক্লাস নেব। উচ্চারণের উপর ক্লাস নিব, কোনো সমস্যা না, আমরা উচ্চারণের উপর একটা ফ্রি ক্লাস নেব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু আমাকে বলো এটা রাইট অ্যান্সার কী হবে? 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? সবাই একটু কমেন্ট করো। প্রতিটি শব্দের বিপরীত শব্দ কোনটি? 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 প্রতিটি শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য। প্রাচ্য, অনেকে কমেন্ট করতেছ প্রাচ্য, প্রাচ্য। ওকে ফাইন, এরপরে আসি আমরা। দেখো জেগেছে তবু পরিপূর্ণ আহ্বানে, এখানে আহ্বান কিসের প্রতীক? আহ্বান কিসের প্রতীক বলো তো? জেগেছে, একটু খেয়াল করো। বলছে জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। দেখো তো জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, তাহলে আহ্বান কিসের? কিসের কিসের আহ্বান কিসের বলো তো? কিসের আহ্বান করছে বলো? কিসের আহ্বান করছে এখানে? এখানে কিসের আহ্বান করা হয়েছে? এখানে কিসের আহ্বান করা হয়েছে? কিসের আহ্বান করা হয়েছে? নব উদ্যমে জীবন শুরু করার। এই যে তোমরা আছো তোমাদেরকে বলছে যে নতুনভাবে আবার শুরু করো, নব উদ্যমে জীবন শুরু করো, নতুনভাবে গুচ্ছর জন্য আবার চেষ্টা করো, নতুনভাবে আবার শুরু করো। ওকে, তাহলে দেখো এটা বলছে নতুন উদ্যমে শুরু করার কথা বলা হয়েছে, নতুন উদ্যমে শুরু করার কথা বলা হয়েছে। দেখো আমরা কেন মিছিমিছি লোক ঠকাই? দেখো বাংলা ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসছে, তোমার বলো তো এটা কোন টপিক থেকে প্রশ্ন আসছে বলো তো দেখি, কোন গল্প থেকে আসছে? কোন গল্প থেকে আসছে? তোমরা তো পড়ছো, অনেক পড়ছো, বলো কোন গল্প থেকে আসছে? তোমরা জাস্ট প্রশ্ন দেখে আগে বুঝতে হবে ভাই এই প্রশ্নটা কই থেকে আসছে। প্রশ্ন দেখে যখন বুঝতে পারো এই প্রশ্নটা কই থেকে আসছে, তুমি বুঝতে পারো যে তোমার পড়াশোনা 20% কমপ্লিট হয়েছে। আর যদি তাও না বুঝো তাহলে ভাববা যে ভাই তোমাকে এই যে নব উদ্যমে জীবন শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে? আমরা কেন মিছিমিছি লোক ঠকাই। দেখো একটু খেয়াল করো যে এটা কে বলছিল, বলতে পারবা? কে বলছিল? এটা আমরা জানি যে এই যে লোক ঠকানোটা, এটা আমাদের বিলাসী গল্পে বিলাসী বলছিল যে এই যে সাপের ম্যাজিক দেখায়, ভেলকি দেখায় আমরা যে ওষুধপত্র বিক্রি করি, এগুলো ঠিক না, এগুলো ফলস, এগুলো ঠিক নয়, এগুলো লোক ঠকানো, এগুলো করা একদমই উচিত নয়। তখন কিন্তু আমাদের এই যে ন্যাড়া সাহেব, তখন কিন্তু মৃত্যুঞ্জয়ের ফ্রেন্ড ন্যাড়া সাহেব বলছে সমস্যা নেই, সবাই করে আমরা করলে সমস্যা কি? ঠিক আছে, এই যে সবাই করে আমরা করলে সমস্যা কি, এর জন্যই ঠিক আছে গোখরো সাপ কী করছে, আর সুন্দর করে সয় দিছে। দেখো এই জায়গা থেকে কীভাবে প্রশ্ন আসে, মৃত্যুঞ্জয় থেকে দেখো কীভাবে প্রশ্ন আসে। মৃত্যুঞ্জয় কোন সাপের কামড়ে মৃত্যুবরণ করেন? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কতদিন পর তার ওয়াইফ বিলাসী আত্মহত্যা করে? মৃত্যুঞ্জয়ের বন্ধু কে ছিল? মৃত্যুঞ্জয়ের একমাত্র আত্মীয় কে ছিল?
মৃত্যুঞ্জয়ের কতটুকু আম বাগান ছিল, মৃত্যুঞ্জয়ের কি কি বাগান ছিল, মৃত্যুঞ্জয় কত বিঘা কত ক্রোশ পার হয়ে স্কুলে যেতে হতো, ঠিক আছে, তিনি কোন ক্লাসের ছাত্র ছিলেন, 3rd ক্লাসের ছাত্র ছিলেন। এইরকম প্রশ্নগুলো পরীক্ষা আসে। কোন পাপের কারণে মৃত্যুঞ্জয়কে গ্রাম ছাড়তে হলো, অন্য পাপের কারণে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে রেগুলার প্রশ্ন আসতেছে, তারপরে তোমাকে ধরে নিতে হবে এইভাবে প্রশ্নগুলো আসে। আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো থেকে দেখবে একটা প্রশ্ন রিপিট হয়ে যাবে। আমি এতক্ষণ যেগুলো বলছি এখান থেকে দেখবে একটা প্রশ্ন রিপিট হয়ে গেছে। এই 82 থেকে রেগুলার প্রশ্ন হয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে, তাহলে তোমার প্রশ্ন আসার পসিবিলিটি আছে। ওকে, এখানে দেখো, এখানে রাইট অ্যান্সার হচ্ছে 82, রাইট অ্যান্সার কি 82। এরপরের প্রশ্নে আসি, দ্রুত উত্তর করতে হবে, দ্রুত। স্থাপিলা, দেখো স্থাপিলা, এখানে বিগুর বানানটা ভুল আছে, দেখো এখানে বানানটা হবে স্থাপিলা বিদুরে বিধি স্থানু ললাটে, তাহলে এখানে দেখো তো এইখানে বানানটা একটু ভুল আছে, দেখো এখানে ললাটে, দেখো কি বলছে বিদির বিদুর ললাটে, এখানে বিদু কি, বিদুটা কি, এই বিদু শব্দের অর্থ হচ্ছে চাঁদ, বিদু শব্দের অর্থ কি চাঁদ, একটু খেয়াল করো, বিদু শব্দের অর্থ হচ্ছে চাঁদ, এখানে চাঁদ যেহেতু নাই আরেকটা কি আছে, চন্দ্র আছে, কি আছে, চন্দ্র আছে, বিদু শব্দ অর্থ হচ্ছে চাঁদ। এটা হচ্ছে কাব্যিক ভাষায় চাঁদকে বিদু বলা হয়, কাব্যিক ভাষায় বিদুকে কি, কাব্যিক ভাষায় কি বলা হয়, কাব্যিক ভাষায় চাঁদকে বিদু বলা হয়, বিদু, চাঁদ, চন্দ্র, এগুলো হচ্ছে এখানে সমার্থক শব্দ। ওকে, এরপর একটু আমাকে বলো তো নিম্নোক্ত সঠিক বানান কোনটি? ভুল বানান লিখিতে ভুল করিও না বন্ধু। দেখো এখানে আছে ভুলের মূল্য, রাইট অ্যান্সার কোনটা? দেখো আমরা জানি ভুল বানানটি, এই ভুল বানান কিভাবে, ভুল বানান হচ্ছে রসুকার ভুল, আমরা যে ভুল করি, ঠিক আছে, এই ভুল বানান হচ্ছে রসুকার দিয়ে। আর মূল্য বানান কিভাবে, মূল্য বানান হচ্ছে ময় দীর্ঘকার মূল লয় জফলা। দেখো এখানে প্রথম বানানে কি আছে, বয় রসুকার ভু, ঠিক আছে, কোনো সমস্যা নাই, মূল্য বানান, ওকে ফাইন। এবার দেখো এখানে এই বানানটা একটু দেখি, ভুলের মূল্য, এখানে সবগুলোতে একই দেওয়া আছে। আচ্ছা একটু খেয়াল করো, এই জায়গায় এগুলো এই অপশনটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, এই জায়গায় ভুল, দেখো ভুল বানান কিন্তু এটা রাইট, আর মূল্য বানান এটা রাইট, তার মানে এখানে এদিক সেদিক হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। যাই হোক, তাহলে দেখো ভুলের মূল্য যদি এরকম ছিল প্রশ্নটা, যেখানে রসুকার ছিল, এখানে দীর্ঘকার ছিল, এখানে রসুকার ছিল, এখানে দীর্ঘকার ছিল, বা দুইটাতেই রসুকার ছিল, ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, ভুলের মূল্য, মানে বানানটা হবে ভরসুকার ভু, লয়কার লে, ভুলের ময় দীর্ঘকার মু, লয় জফলা, ভুলের মূল্য, এই বানানটা হচ্ছে রাইট অ্যান্সার, কারণ ভুল বানান রসুকার দিয়ে আর মূল্য বানান হচ্ছে দীর্ঘকার দিয়ে। ওকে, একটু আসো, পশ্চাৎ যোগ ইম কোন প্রত্যয়, পশ্চাৎ যোগ ইম কোন প্রত্যয়, পরিহিত প্রত্যয় থেকে আসছে, এটা হচ্ছে কোন প্রত্যয় বলো তো দেখি, কোন প্রত্যয়, তোমরা দেখি উত্তর করতে পারো কিনা, দেখি তো, পশ্চাৎ যোগ ইম কোন প্রত্যয়, সবাই একটু কমেন্ট করো কোন প্রত্যয়। এটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। যারা আমার প্রকৃত প্রত্যয়ের ক্লাস করো নাই, আমার পেজ থেকে প্রকৃত প্রত্যয়ের ক্লাসটা করে নাও, তাহলে এগুলো ইজি লাগবে। ওকে, এরপর একটু আসো, দেখো অনুতাপ শব্দ কোন সমাস, অনুতাপ কোন সমাস, কোন সমাস বলো, অনুতাপ কোন সমাস, সবাই একটু বলো অনুতাপ কোন সমাস, বলো অনুতাপ কোন সমাস, অনুতাপ কোন সমাস বলো। একটু খেয়াল করো, অনুতাপ এটা আমরা অনেক জায়গায় প্রাদি সমাসও ব্যবহার করি, অনুতাপ প্রাদি সমাস, আবার অনুতাপ এখানে অনু বোঝায় না, তাপও বোঝায় না, আমরা জানি। একটু খেয়াল করো, দেখো অনুতাপ, একটু খেয়াল করো, আমরা সমাস পড়ানোর সময় 4 লাইনের কবিতা দিয়ে তোমাদেরকে সমাস পড়াইতাম, যে দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পায়, অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। একটু খেয়াল করো তো, এখানে অনুতাপ
কি তাপ? অনুতাপ, মানে হচ্ছে অণুতে তাপ। ব্যাস বাক্য হচ্ছে অণুতে তাপ। তাহলে তাপটা কোথায়? অণুতে। তাপটা কোথায়? অণুতে। তাহলে একটু খেয়াল করো, অণু কোন পদ? অণু কোন পদ? অণু আর হচ্ছে তাপ। অণু আর হচ্ছে তাপ। দেখো, তাপ হচ্ছে পরপদ আর অণু হচ্ছে পূর্বপদ। তাহলে বলছে অণুতে তাপ, তার মানে অণু মানে পশ্চাতে, পশ্চাতে অণুতে তাপ, তার মানে অণুতে তাপ। দেখো প্রাদি সমাস পড়ছো, কিন্তু প্রাদি সমাস তো নাই অপশনে, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? প্রাদি সমাস যদি অপশনে না থাকে তাহলে আমাকে বিচার করতে হবে অণুতে তাপ, তার মানে অণুতে। কোথায়? অণুতে। তাহলে এটা হচ্ছে পূর্বপদ। তাহলে পূর্বপদ যদি প্রধান হয়, পূর্বপদ যদি প্রধান হয় সেই সমাসকে কি বলে? দেখো আমি কবিতা পড়াইছিলাম, দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গায়ে পরপদের গান, মানে হচ্ছে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, এই তিনটাতে পরপদ প্রধান। বহুব্রীহিতে নতুন অর্থ পায়, তার মানে বহুব্রীহি সমাসে নতুন অর্থ থাকে, পূর্বপদ থাকে না, পরপদ থাকে না, নতুন একটা পদ থাকে, যেমন বিনা পানি, বিদ্যাদেবী সরস্বতীকে বোঝায়। তাহলে দেখো বলছে অনুতাপ, তার মানে অব্যয়তে পূর্বপদ বলে রাশেদ ভাই, লাস্ট লাইন ছিল অব্যয়তে পূর্বপদ বলে রাশেদ ভাই, তার মানে যেই সমাসে পূর্বপদের অর্থে প্রাধান্য থাকে তাকে আমরা এই সূত্রে নিয়ে নেব, এটা অব্যয়ীভাব সমাস। রাইট অ্যান্সার হচ্ছে অব্যয়ীভাব সমাস। যদি প্রাদি সমাস অপশনে থাকতো তাহলে রাইট অ্যান্সার প্রাদি সমাস হইতো। রাইট অ্যান্সার কি হইতো? প্রাদি সমাস হইতো। রাইট অ্যান্সার কি হইতো? প্রাদি সমাস হইতো। ওকে, তারপর আমরা আসি এরপরের প্রশ্ন আসি। বলো যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সবাই একটু বলো তো, যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সবাই একটু কমেন্ট করো, যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বলো, দ্রুত বলো, যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দ্রুত 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 কমেন্ট করো, যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ডি হবে, ডি। একজন বলছো ক, না ভাই এটা ক হবে না। 15 নম্বর প্রশ্ন দেখো, একটু খেয়াল করো, যজ যোগ ন হবে, এখানে রাইট অ্যান্সার হবে যজ যোগ ন। দেখো এখানে দেখো, এই হসন্তটা না দিলেও কিন্তু এটা ভুল হবে, তাহলে খেয়াল রাখতে হবে যজ যোগ ন হবে কি? যজ্ঞ। রাইট অ্যান্সার হবে যজ যোগ ন, যজ্ঞ। এরপর আসো, দেখো মুখস্থ করে ফেলবা, যে যারা যারা পারো নাই, ভুল করছো তারা একটা স্যাড ডিরেক্ট কমেন্ট করো, যারা পারছো তারা লাভ ডিরেক্ট কমেন্ট করো। প্রতিদান কবিতায় কিসের মাধ্যমে কিসের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন কবি? কিসের মাধ্যমে তিনি পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছিলেন? প্রতিদান কবিতা আমরা দেখেছি যে তিনি একবার ফুলের মানে ফুল দিতে চান কাটার বিনিময়ে, ঠিক আছে। তিনি দেখতে চাইতাম যে তিনি নিজের ঘর যে পোড়াই দেয়, নিজের ঘর যে ভাঙা দিচ্ছে, তিনি আরেকজনের ঘর গড়ে দিচ্ছে, ঠিক আছে। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, যে কবিকে পর করে দিছে, ছেঁকা দিয়ে দিছে, সে তাকে আপন করার জন্য কাঁদিয়া বেড়াচ্ছে। তাহলে পৃথিবীকে বাসযোগ্য করতে চান কবি, পৃথিবীকে বাসযোগ্য করবেন কি দিয়ে? পৃথিবীকে বাসযোগ্য করবে কি দিয়ে? যে তাকে কি করছে? দুঃখ দিছে। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, তাহলে যে আমাকে পর করছে, ব্যথা দিছে, দুঃখ দিছে, তাকে আমি কি করবো? আপন করতে চাইবো। যে আমাকে কাটা দিছে তাকে আমি ফুল দিতে চাইবো, ঠিক আছে। তার মানে পরার্থকতা এখানে কি? পরের স্বার্থ যখন আমি চিন্তা করব, পরের কল্যাণ যখন আমি চিন্তা করব, তখনই আমাদের পৃথিবী বাসযোগ্য হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে পরার্থকতা, পরকতা, মানে পরের স্বার্থটা যখন তুমি দেখবা তখন সেটা কী হবে? পৃথিবীটা আমাদের বাসযোগ্য হবে। এখন তো আমরা খালি নিজেরটা চিন্তা করি, ঠিক আছে। ওকে, একটু ক্লাসটা শেয়ারও দেয় না, বল যে ক্লাস শেয়ার দিলে বান্ধবী ক্লাস করে ফেলবে, বান্ধবী ক্লাস করলে বান্ধবী চান্স পেয়ে যাবে, না শেয়ার দেওয়া যাবে না। তো দেখো কবি তো বইলা গেছে যে তুমি শেয়ার দাও, বেশি বেশি করে শেয়ার দাও, বেশি বেশি করে বন্ধুদেরকে মেনশন দাও, তাহলে তোমাদের পরীক্ষা আরও কামিয়াব হবে, ঠিক আছে। তো তোমরা একটু শেয়ার দাও, ক্লাসটা একটু দ্রুত শেয়ার দাও। ওকে, এরপর আসি, দেখো বলছে নিপীড়ন শব্দে নি উপসর্গটি কোন অর্থ যোগ করেছে? নিপীড়ন শব্দে নি উপসর্গটি কোন অর্থ যুক্ত করেছে? দেখো আছে নিষেধ, আর কি আছে একটু খেয়াল করো, নিষেধ বাজে অতিশয়। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? অতিশয্য হবে। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অতিশয্য। রাইট অ্যান্সার কী হবে? অতিশয্য। মুখস্থ করো, যারা পারো না মুখস্থ করো, আর যারা পারছো তারা লাভ ব্রেক কমেন্ট করো। দেখো আমি একটু আগে বলছি বাগধারা পড়তে, আমি যা নোট দিছিলাম কমন পাইছো? দেখো নোট থেকে দেখো, কচু বনের কাঁচকলা, এটা দিয়ে কী বোঝায়? কচু বনের কাঁচকলা বাগধারা দিয়ে কী বোঝায়? কচু বনের কাঁচকলা,
কচু বনের কাঁচকলা বাগদার অর্থ কি? কচু বনের কাঁচকলা বাগদার অর্থ কি? কচু বনের কাঁচকলা বাগদার অর্থ কি? বাগদার অর্থ হচ্ছে অপদার্থ। কচু বনের কাঁচকলা মানে হচ্ছে অপদার্থ। কচু বনের কাঁচকলা মানে কি? অপদার্থ, অপদার্থ। ওকে, কচু বনের কাঁচকলা মানে হচ্ছে অপদার্থ। ঠিক আছে, এরপর একটু আসো, তারপর একটু খেয়াল করো, লুইসেলের পরিবার কোথায় বসবাস করতো? আমাদের ফুল সিলেবাস গিদামো পাশা থেকে এখান থেকে একটা আসছে মাদাম লুইসেল, যে আমরা গিদামো পাশা আমরা পড়ছিলাম যে এখান থেকে প্রশ্নটা আসছে। লুইসেল, দেখো লুইসেল আর একটা হচ্ছে মাদাম লুইসেল। তো দেখো এটা হচ্ছে একটা আমাদের ইংরেজি সাহিত্য, সেখান থেকে অনুবাদিত আমাদের একটি বাংলা সাহিত্যে নিয়ে আসা হয়েছে। তো দেখো এখানে দেখো মাদাম লুইসেল, দেখো নেকলেসে দেখো এটা মূলত নেকলেস যে আমরা পড়ছিলাম, তার নেকলেস যে আমাদের গল্পটা ছিল, সেখানে মাদাম লুইসেল ছিল আমাদের কেন্দ্রীয় নারী চরিত্র, মাদাম লুইসেল। আর তার স্বামী বা তারা কোথায় বসবাস করতেন, এটাই বলছে যে লুইসেলের পরিবার কোথায় বসবাস করতো, লুইসেলের পরিবার কোথায় বসবাস করতো। দেখো তো এখানে রাইট অ্যান্সার কী হবে? কোথায় বসবাস করতেন, কোথায় বসবাস করতেন, কোথায় বসবাস করতেন? এই যে লুইসেল, তিনি স্বভাবগতভাবে অসন্তুষ্ট থাকতেন, তিনি বিলাসপ্রিয়া ছিলেন, তিনি বিলাসী জীবনযাপন করতে চাইতেন, উচ্চ আকাঙ্ক্ষী ছিলেন। ঠিক আছে, এই উচ্চ আকাঙ্ক্ষার জন্য তিনি একদিন তার ফ্রেন্ড থেকে কী করছে, তিনি একটা হার ধার করছে। ঠিক আছে, যেটা একটা নকল হার ছিল, কিন্তু সে এটা পার্টিতে গিয়ে হারটা হারিয়ে ফেলে। পরবর্তীতে তার জীবনে যত সঞ্চয় ছিল, তার স্বামীর বন্দুক কেনার যা টাকা ছিল, সকল ভালো বাসায় থাকতো, ওই ভালো বাসা ত্যাগ করে সকল টাকা পয়সা দিয়ে তারা কী করলো, একটি অরিজিনাল হার কিনে বান্ধবীকে উপহার দিল। পরবর্তীতে যখন জানতে পারে যে না, ওই হারের দাম আরও অল্প ছিল, 400 ফ্রাঁ ছিল, তখন সে কিন্তু মনোবল ভেঙে যায়। কিন্তু সে তার জীবনের যে এত সুন্দর একটা মুহূর্ত যে তিনি নষ্ট করেছে, তার শুধু এই উচ্চ আকাঙ্ক্ষার কারণে। এখান থেকে আমাদের নারীদের আপুদের শিক্ষা গ্রহণ করার আছে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমাদের এখানে পরীক্ষা প্রশ্ন আসে কীভাবে, বলে যে অরিজিনাল হারের দাম কত ছিল বা তার নকল হারের দাম কত ছিল, এখান থেকে প্রশ্ন আসে। বা এখানে মাদাম লুইসেল কোথায় বসবাস করতো, এখান থেকে প্রশ্ন আসে। তার স্বামীর নাম কী ছিল, বন্দুক কেনার কত টাকা ছিল, এই কয়েকটা জায়গা থেকে যদি তুমি পরীক্ষা পড়তে পারো, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তাহলে দেখো তো এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? তিনি কোথায় বসবাস করতেন? এই যে লুইসেলদের পরিবার আগে বসবাস করতেন মর্টার স্টেটে, ফ্রান্সের একটা জায়গা, মর্টার স্টেটে তিনি বসবাস করতেন, তারা বসবাস করতেন। ওকে, এরপর একটু আসি এই আস্তে আস্তে, সমীভবন কি বলো তো? সমীভবন কি? আচ্ছা, এর আগে একটু আসতেছে, আহ্বান গল্পের নিষ্ঠুর চরিত্র কোনটি? আহ্বান গল্পের নিষ্ঠুর চরিত্র কোনটি বলো তো? বুড়ির নাচ জামাই, শত হোক, চোর হোক, বাটপার হোক, জামাই তো বটে, তারা ছাগল বেচা খাওয়ানো লাগবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে নিষ্ঠুর চরিত্র কে ছিল? বুড়ির নাচ জামাই। বুড়ির নাচ জামাই কে ছিল? বুড়ির নাচ জামাই ছিল নিষ্ঠুর চরিত্র। তাহলে একটু দেখো, আমি গলা ফাটায় এত করে বলি যে তোরা একটু পড়, আমি যেগুলো বলি এগুলো একটু পড়। আমি তো প্রশ্ন অ্যানালাইসিস করি, তোদেরকে পড়াই। দীর্ঘ 7 বছর যাবত এই প্রশ্ন অ্যানালাইসিস করতেছি, কোন বিশ্ববিদ্যালয়ে কীভাবে প্রশ্ন প্যাটার্ন সাজায়। আমি বলছিলাম না যে গল্প, আমি এই 3-4 দিন আগে আমি ক্লাসে বলছিলাম যে তোমরা চরিত্রগুলো একবার পড়ে যাও, কোন চরিত্রটা কীরকম মিলায় যাও। এখান থেকে প্রশ্ন আসছে, দেখছো? ওকে, একটু খেয়াল করো, আসে, এগুলো থেকে আসবে। দেখো আমি আজকে বলে দিচ্ছি যে এই বিষয়গুলো, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন পাবা। দেখো কী কী পড়বা, আমি আবারও বলছি যে তুমি গল্প পড়লে, এক কথা বারবার বলা লাগতেছে তোমাদেরকে, তারপর তোমরা চান্স পাও ভাই। দিন শেষে চান্স পাইলে বাইরে একটু ফোন দিয়ে জানাও, ভাই চান্স পাইছি। ঠিক আছে, ওকে, একটু খেয়াল করো। গল্প, উপন্যাস, নাটকের ক্ষেত্রে তোমাদের যেটা করণীয়, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে ওই গল্পের প্রথম কত সালে প্রকাশিত হয়েছিল, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এই যে প্রথম প্রকাশিত হয়েছে এটা কোন পত্রিকা, কোন সংখ্যায় প্রকাশিত হয়েছে, বাংলা কত সাল, এই জাস্ট এইটুকু, পত্রিকা প্রকাশকাল, উৎস কোথা থেকে নেওয়া হয়েছে, এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, উৎস। এরপর হচ্ছে যে এই গল্পে কেন্দ্রীয় চরিত্র সম্পর্কে একটা ধারণা নিবা। প্রত্যেকটা চরিত্র সম্পর্কে কার সাথে কার সম্পর্ক, কার নাতি লাগে, কার বউ লাগে, কার জামাই লাগে, কার, ঠিক আছে, কার বান্ধবী লাগে, কার বন্ধু লাগে, কার গেতে খুঁড়া লাগে, কার চাচা লাগে, কার আম বাগান কতটুকু ছিল, কে কীরকম ক্যারেক্টারের ছিল, এই জায়গাগুলো তোমাদের একটু জানা দিতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন হয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়। ওকে, তাহলে দেখো এখানে দেখো, আহ্বান গল্পে নিষ্ঠুর চরিত্র কে ছিল? নিষ্ঠুর চরিত্র, দেখো নিষ্ঠুর চরিত্র চলে আসছে। ঠিক আছে, তাহলে নিষ্ঠুর চরিত্র কে ছিল? বুড়ির নাচ জামাই। তারপর আসে সমীভবন কি? সমীভবন কি একটু বলতো? সমীভবন মানে হচ্ছে দুইটা ভবন দুইটা কি করতে হবে? সমান করতে হবে। দুইটা কি করতে হবে? সমান করতে হবে। দুইটা সমান করলে হবে সমীভবন। ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসছে।
দেখো সমান সমান করতে হবে, ঠিক আছে, সমীভবন। আর বিষমীভবন মানে কি? বিষমীভবন হচ্ছে দুইটা সমান সমান আছে, একটা ভাইঙা ছোট করে দিতে হবে। মনে করে এটা হচ্ছে 3 তলা বিল্ডিং, হ্যাঁ 3 তলা বিল্ডিং, এইটারও 3 তলা হইতে হবে, 3 তলা হইতে হবে। কিন্তু বলছে না, বিষমীভবন মানে হচ্ছে ভাইঙা এটারে 1 তলা করে দাও। মানে যেমন লাল থেকে নাল, যেমন আমি বলি লাল, বললাম লাল, এই লালটার কী করে দিতে হবে? লালটার 2টা ল আছে, একজন নাল বানাই দিতে হবে। এটা হচ্ছে বিষমীভবন। আর সমীভবন কি? সমীভবন হচ্ছে, যেমন আমি যদি বলি জিলাপি, একটু খেয়াল করো, বললাম হচ্ছে জিলাপি, এটার বানাই দিতে হবে জিলিপি। কি করে দিতে হবে? জিলিপি। তার মানে দেখো দুটি ব্যঞ্জনকে একরকম হওয়াকে বলা হয় সমীভবন। দুটি ব্যঞ্জনকে একরকম হওয়াকে কি বলে? সমীভবন বলা হয়। দুটি ব্যঞ্জনকে একরকম করাকে কি বলে? সমীভবন বলা হয়। আর দুইটা ব্যঞ্জন যদি একই রকম আছে, এটারে অন্যরকম বানাই দিতে চাও, সেগুলোকে বলা হয় বিষমীভবন। বিষমীভবন, বিষমীভবন। ওকে, তা দুইটা ব্যঞ্জনকে একত্রিত করা বা একরকম করা হচ্ছে সমীভবনের কাজ। এরপর সে বিষমীভবনের কাজ হচ্ছে উল্টাটা। এবারটা একটু দেখো, আনলে পুরিয়া গেল, আনলে পুরিয়া গেল। মনে আছে বাংলা সাহিত্যের ইতিহাসের ক্লাসে পড়াইছিলাম, বাংলা সাহিত্যের ইতিহাসে পড়াইছিলাম যে সুখের লাগিয়া এগোর বান্দিনো আনলে পুরিয়া যায়। দেখছো কই থেকে লাইন আসছে? তোমাদেরকে তো আমি গান গায়া গায়া পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। আমি পড়াইছিলাম যে চণ্ডীদাসের উক্তি পড়াইতে যা পড়াইছিলাম, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। এই লাইন, এই গান কই থেকে আসছে? এই গান আসছে চণ্ডীদাসের লাইন থেকে। চণ্ডীদাস বলছে, সই কেমনে সহি বহিয়া আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। তাহলে এই উক্তি থেকে, চণ্ডীদাসের উক্তি থেকে পরবর্তীতে মমতা জাবা গান বানাইছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, কইল যা আমার ফাইটা যায়। ঠিক আছে, তাহলে এই যে আমি যে বলি লাইনগুলো বলি, দেখছো মিল পাইছো? দেখছো বলছে সই কেমনে সহি বহিয়া আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। তাহলে এগুলো কই থেকে আসে? এগুলো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু পরীক্ষা প্রশ্নগুলো আসে। তাহলে দেখো এখানে বলছে আনলে পুরিয়া যায়, বলছে একটা উক্তি আছে এরকম যে সুখের লাগিয়া এগোর বান্দিনু, মানে বলছে যে অর্ণব স্যারের মা বলতেছে যে স্যার, চাচারা বলে আর কি, যে অর্ণব স্যারের যে আরো বড় ভাই আছে শুভাকাঙ্ক্ষী আছে, আমি খালি বলতে পারি না, এই আসেন না স্যার, স্যারে বলে যে এই অর্ণব স্যার বিয়ে করেন না কেন? তোমরা বলো না, বলে যে অর্ণব স্যার বিয়ে করেন না কেন? অর্ণব স্যারের চাচা ওই দিন বলতেছে যে বাবা তুই তো বিয়ে 2 দিন পর হইলো করবি, আগে হইলো করবি, তোর মাটা একলা একলা আছে, রান্নাবাড়া করে, কষ্ট রান্নাবাড়া করে। এই বন্ধু বউ নিয়ে যাক আর যাই নিয়ে যাক ভাই, গুচ্ছ করছে তুই ভর্তি না হলে আমার কলজা ভাবসা সব ফাইটে যাবে ভাই। তোদের জন্য এত পরিশ্রম করতেছি, হ্যাঁ তোদের জন্য এত পরিশ্রম করতেছি, গুচ্ছ করছে ভর্তি হয়ে যাও ভাই, আর কিছু কর নাই আমার কথা একটাই না। আসলে গুচ্ছ করছে ভর্তি হলে কি তোমাদের এই যে দীর্ঘদিনের এত চেষ্টা, শেষ ফলটা যদি ঘরে নাই নিতে পারো, ঠিক আছে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যত খুশি তত পারো, যত খুশি তত আছে নিয়ে যাও, এগুলো নিয়ে যাও, সব নিয়ে যাও, আমার শুধু করুণা করে তোমার নৌকা একটু ঠাই দাও। বলছে ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার দানে গিয়েছে বরি। এখন তো তোমাদের আর কুল ঠাই থাকবে না যদি চান্স না পাও। শেষ ভরসা গুচ্ছ। তার জন্য আমি বলি একটু গুছিয়ে পড়ো। এই যে অর্ণব স্যারের প্রতি তোমাদের সাধারণ জ্ঞানের জন্য যেমন আস্থা আছে, আমির স্যারের প্রতি যেমন আস্থা আছে, আমার ক্লাসগুলো যেহেতু করে তোমাদের ভালো লাগে, তাই তুমি গুচ্ছের কোর্সটা না ভাই, আমার কথা ওগুলো না ভাই, চান্স পাইতে হবে। তোর কলজা ফ্যাবজা যা লাগবে আমি সব তোরে দিয়ে দিব, সমস্যা নাই। তুই গুচ্ছ কোর্সে ভর্তি হয়ে চান্সটা আগে নিশ্চিত কর। স্যার কোর্স ফি কত? কোর্স ফি আমাদের 1499 টাকা। কমাই দেন, তুমি যে 999 টাকা আমাদের কোর্স ফি আছে, এটা অফারে। আমরা মোটামুটি 2-1 দিনের 20 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। 20 তারিখ থেকে শুরু করব ইনশাআল্লাহ, শুরু করব। হচ্ছে 999 টাকা। 999 টাকা, আল্লাহ ভরসা। একদম 3 মাস পর্যন্ত ক্লাস চলবে, মানে যতদিন না পর্যন্ত ভর্তি পরীক্ষার একদিন আগ পর্যন্ত ক্লাস চলবে ইনশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ ভরসা। আর এই কোর্সে ভর্তি হলে তুই সর্বোচ্চ ক্লাস পাবা, প্রত্যেকটা টপিক অনুযায়ী ক্লাস পাবা। প্রত্যেকটা টপিকে দেখবা আমরা কি পরিমাণ তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন সলভ, তোমার কি বলছে ডাউট সলভিং, যত ক্লাস লাগে নিয়ে দেবো। দিন শেষে ভাই তোর চান্স পাওয়াই দেবো, মানে চান্স পাইতে যা যা লাগে তা দিয়ে দেবো, তুই পড়ে নিস খালি, ঠিক আছে? ওকে, আল্লাহ ভরসা। হ্যাঁ, তুমি কিন্তু ভর্তি হবা, হ্যাঁ ঠিক আছে, ভালো লাগবে কিন্তু তুমি আসতে, হ্যাঁ তুমি না আসলে কিন্তু ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে। দেখো আগুনে পুড়িয়া যায়, আগুন মানে হচ্ছে আগুন, ঠিক আছে, আগুনে পুড়িয়া যায় কিসের মাধ্যমে পড়ছে? আগুনের মাধ্যমে পড়ছে। একটু খেয়াল করো, কোনো কিছুর সাহায্যে যদি কোনো কার্য হয়, যেমন আমি যদি বলি ভেড়ায় হাল চাষ হয় না,
তাহলে কিসে হয় না? ভেড়ায়। বলছে কৃষকরা ধারালো কাস্তে দিয়ে হাল চাষ করে। ধারালো কাস্তে দিয়ে, তাহলে কাস্তে একটা হাল চাষ করার যন্ত্র না? কাস্তে একটা যন্ত্র কিনা বলো তো? কাস্তে একটা যন্ত্র কিনা? মনে রাখবা, কোনো যন্ত্র উপকরণ এগুলো যদি থাকে, মনে রাখবা উপকরণ, কোনো মেশিন, কোনো যন্ত্র, কোনো কিছু সাহায্যে কার্য সম্পাদন হলে সেগুলোকে বলা হয় করণ কারক। কি বলা হয়? করণ কারক। কি বলা হয়? করণ কারক। যদি বলে হাতের সাহায্যে সে চকলেট বিতরণ করলো, তাহলে হাত কি? আমি কিছুদিন আগে জবের ক্লাস নিয়েছিলাম, বিসিএস এর ক্লাস নিয়েছিলাম, তোমরা হয়তো, আমি ক্লাস শেয়ার দিছি, দেখো কারকের ক্লাস আছে আমার পেজে, আছে শিখা পেজে। এই শিখা পেজে ফলো দিয়ে দেখো, শিখা পেজে কারকের ক্লাস আছে, 2-3 দিন আগেই পাবা, শেয়ার দেওয়া আছে বিজয় যাত্রার ক্লাসটা। তো দেখো আমি বলছি হাতের সাহায্যে চকলেট বিতরণ করে, তাহলে ভাই হাত একটা সাহায্য করছে না, হেল্পিং জায়গা করছে না, তাহলে হাতের সাহায্যে চকলেট বিতরণ করলো। আমি বললাম যে কিসের সাহায্যে? আমি বললাম কাঁচির সাহায্যে গাছটা কাটলো, কলমের সাহায্যে লেখা হলো। তাহলে কলম কি? কলম হচ্ছে লেখার একটা উপকরণ। কলম কি? লেখার একটা উপকরণ। আমি বলছি অর্ণব স্যার ফুটবল খেলে, এই ফুটবল আবার কোন কারণ? এই তো ঝামেলা সারছে। আমরা বলছি যে সাকিব ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেট কোন কারণ? মনে রাখবা, আমি বলি ক্রিকেট খেলা, এই ক্রিকেট দিয়ে খেলে না, ব্যাট আর বল দিয়ে খেলে। তাহলে ব্যাট বল হচ্ছে করণ কারক, কারণ ব্যাটের সাহায্যে খেলে, বলের সাহায্যে খেলে। ঠিক আছে? আমি বললাম অর্ণব স্যার ফুটবল খেলে, এই ফুটবল দিয়েই ফুটবল খেলে, তাহলে ফুটবল হচ্ছে একটা কি? খেলার সরঞ্জাম, এবং ফুটবল হচ্ছে খেলার নাম। তাহলে এই ফুটবলটা কোন কারক? ফুটবল হবে আমাদের এখানে করণ কারক, কারণ একটা যন্ত্রর নাম, মেশিনের নাম, খেলার সরঞ্জামের নাম। তাহলে দেখো বলছে এখানে আনলে পুড়িয়া যায়, তাহলে কিসে পড়ছে? আগুনে পড়ছে, তাহলে আগুনের সাহায্যে পুড়িয়া গেল, তাহলে পুড়িয়া গেল, এই গেলটা হচ্ছে কি? গেলটা হচ্ছে ক্রিয়াপদ, আর ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে মূলত বলা হয় কারক। ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কি বলা হয়? কারক। আর এই মিলনের ক্ষেত্রে যে ঘটকের ভূমিকা পালন করে তাকে বলা হয় বিভক্তি। দেখো বরপক্ষ কনেপক্ষ দুইটা মিলন ঘটায় কে? মিলন ঘটে হচ্ছে বিভক্তি, মানে হচ্ছে ঘটক। তাহলে এইখানে দেখো ক্রিয়াপদ আর নামপদের সাথে মিলন ঘটাইছে কে? আনল যোগ এ, আনল এ আছে না, এ, আর আমরা জানি এ অন্তস্থীয় আর হচ্ছে তে, এ অন্তস্থীয় তে, এই তিনটা বিভক্তি কি বিভক্তি? এই তিনটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তিনটা কি বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? করণে সপ্তমী। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে করণে সপ্তমী। রাইট অ্যান্সার কি হবে? করণে সপ্তমী। করণে সপ্তমী। রাইট অ্যান্সার কি হবে? করণে সপ্তমী। কারা কারা এটা সঠিক হয়েছে বলো? ভুল উত্তর যারা দিছ তারা একটা স্যার ডিরেক্ট কমেন্ট করে স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে ফেলো। আর যারা যারা এখনও আমাদের গুচ্ছ কোর্সে ভর্তি হওয়া নাই, আমাদের গুচ্ছ কোর্স চলমান আছে, তো আমরা ভর্তি নিচ্ছি। আমরা 20 তারিখ থেকে আবার পেইড ব্যাচের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তোমাদের 999 টাকায় তোমরা বাংলা, ইংরেজি এবং জিকে, বাংলা, ইংরেজি এবং জিকে একটা কম্বো ব্যাচ, বাংলা, ইংরেজি, জিকে তোমরা মাত্র 999 টাকায় গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পূর্ব পর্যন্ত তোমাদের প্রস্তুতি হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও আমাদের পেজে নক দিতে পারো, অথবা 01814433392 এই নাম্বারে আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। যোগাযোগ করে এটা আমি রাশেদ কিনা আগে দেখা নিও। তোমরা অন্য জায়গায় টাকা পাঠায় এসে আমাদের কাছে চিল্লাও, এসব করো না। এইটাই আমার একমাত্র বিকাশ নাম্বার 01814443392। হোয়াটসঅ্যাপে যা দেখবা আমার ছবি দেওয়া আছে, আমার ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপর টাকা পাঠাও। আর সবচেয়ে সেফ জায়গা হচ্ছে আমাদের অর্ণব স্যার পেজে একটা ইনবক্স করে দিবা, অথবা শিখা পেজে একটা ইনবক্স করে দিবা, আমরা তোমাদেরকে প্রসিডিউর বলে দেবো, ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবো। ঠিক আছে? ভর্তি হয়ে চান্স পাবো, চান্স পেয়ে মিষ্টি খাওয়াবা। ওকে, তারপর আসো দেখো ঝিরঝির বৃষ্টিতে কি হয়েছে? ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে কয়েকজন মানুষ কোথায় অপেক্ষা করছিল? বলো দেখি কোথায় অপেক্ষা করছে? ধানমন্ডি 32-এ, পার্কের সামনে? না ভাই, কোথায়? আসাদ গেটে, গুলিস্তানে, মতিঝিলে, কোথায়? রাইট অ্যান্সার কি হবে? বলো কোথায় হবে? রাইট অ্যান্সার কি হবে? ঝিরঝির বৃষ্টির মধ্যে এইটা কই থেকে আসছে বলো তো আগে? এটা আসছে কই থেকে? রেইনকোট থেকে আসছে। তাহলে দেখো ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে কয়েকজন মানুষ অপেক্ষা করছিল কিসের জন্য বলো তো? আসাদ গেটে অপেক্ষা করতেছিল। কোন গেটে? আসাদ গেটে অপেক্ষা করছিল। আসাদের শার্ট, এই হিস্ট্রি তো আপনাদের অর্ণব স্যার পড়াইছে। আসাদের শার্ট, রক্ত মাখা জামা নিয়ে গুলিস্তানে মিছিল করে বেড়াইছে। হ্যাঁ, আসাদে গুলিবিদ্ধ হয়েছে। ওই আসাদের রক্ত মাখা শার্ট থেকে মূলত আসাদের শার্ট নামে একটা রচনা হয়েছে। ঠিক আছে? আবার এই আসাদ গেট নামে একটা জায়গাও হয়েছে। ঠিক আছে? শেরেবাংলা নগরীতে। ওকে, একটু আসি। অমৃতাক্ষর ছন্দে মূল
অমৃতাক্ষর ছন্দে মূলত কোন ছন্দের উপর ভিত্তি করা হয়? অমৃতাক্ষর ছন্দ। দেখো ছন্দ বিচার অমৃতাক্ষর ছন্দ মূলত অক্ষরবৃত্ত ছন্দ বিশ্লেষণের মাধ্যমে তৈরি হয়। অক্ষরবৃত্ত ছন্দের মাধ্যমে অমৃতাক্ষর ছন্দ তৈরি হয়, অক্ষরবৃত্ত ছন্দের মাধ্যমে তৈরি হয়। এরপর দেখো বাংলা শব্দতত্ত্ব গ্রন্থটি রচয়িতাকে, এখানে আসছে বাংলা ব্যাকরণের ইতিহাস থেকে প্রশ্নটা আসছে, বাংলা ব্যাকরণের ইতিহাস প্রশ্ন আসছে। দেখো বাংলা শব্দতত্ত্ব আমি দিয়েছিলাম রে, আমার শিক্ষা বই আছে, বই আছে নাকি আশেপাশে থাকলে দেখাই, শিক্ষা বইয়ের মধ্যে এটা আছে, বাংলা ব্যাকরণের ইতিহাসে একদম প্রথম পেজে আছে যে এই যে বাংলা শব্দতত্ত্ব কার লেখা? শব্দতত্ত্ব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি 5টা গ্রন্থের নাম লেখাইছি, শুধু একটা লেখাইছিলাম পাদ্রি ফাদার মনোয়েল দা আসুসু সাম্পুসারে ভোকাবুলারি ইডিওমা বেঙ্গল পর্তুগিজ, কে লিখছে? পাদ্রি ফাদার মনোয়েল দা আসুসু সাম্পুসাও লিখছে। একটা পড়েছিলাম এ বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কে লিখছে? আমাদের নাথানিয়েল ব্রাসি হেলহেড লিখছে। আরেকটা উইলিয়াম কেরি লিখছে। আরেকটা কে লিখছে? আমাদের এই বাংলার ছেলে কে লিখছে বলো? গৌরীয় ব্যাকরণ কে লিখছে বলো? গৌরীয় ব্যাকরণ কে লিখছে? রাজা রামমোহন রায় লিখছে। রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় একটা গ্রন্থ রচনা করেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পরবর্তীতে এই গ্রন্থটাকে তিনি মৃত্যুর আগে লেখা শেষ করতে পারেন না, বাংলা অনুবাদ করতে যায়, তিনি মৃত্যুবরণ করেন 1832 সালে। আর 1833 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয় কি নামে বলতো দেখি? গৌরীয় ব্যাকরণ নামে এই গ্রন্থটি প্রকাশিত হয়, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ, বঙ্গ অক্ষরে লেখা। আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা গ্রন্থ লেখা দিয়েছেন, নাম দিচ্ছে বাংলা শব্দতত্ত্ব। এই 5টা বইয়ের নামই আমার বইতে লেখা আছে। 5টার মধ্যে দেখো একটা কমন পড়ছে, নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর তোমরা যারা আমার এখনো শিক্ষা বইটা সংগ্রহ করো নাই, তোমরা রকমারিতে এখন 10 কপি আছে মাত্র, এই 10 কপি সারা বাংলাদেশে আছে, তোমরা একটু চাইলে বইটা সংগ্রহ করে নিতে পারো, গুচ্ছের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, বাংলাদেশে দেখো মানুষের যখন পতন আসে তখন মানুষ পদে পদে ভুল করে। মানুষের যখন পতন আসে মানুষ পদে পদে ভুল করে। বাক্যটা বলে গেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে? যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনি না আসলো উমনে আসছে, কেমনে আসছে ভাই? বাক্য প্রকরণের মাধ্যমে আসছে। এটা কোন বাক্য একটু খেয়াল করো, কোন বাক্য? বলছে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করে। ভাই আমার এত কিছু দরকার নাই, যখন তখন কি সাপেক্ষ সর্বনাম, যখন তখন হচ্ছে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম। আমরা জানি একটি বাক্যের মধ্যে সাপেক্ষ সর্বনাম। তাহলে একটু খেয়াল করো, একটা জটিল বাক্য চিনব কিভাবে? জটিল বাক্যের আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। জটিল বাক্যের আরেক নাম কি? মিশ্র বাক্য, ঠিক আছে? এখানে দেখো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার জটিল বাক্য, মিশ্র বাক্য আছে, সমস্যা নেই। রাইট অ্যান্সার আমরা জটিল বাক্য নিতে পারি, কোনো সমস্যা নেই। একটু খেয়াল করো। ওকে, তাড়াতাড়ি টাকা পাঠাও। দেখছো এই যে ভর্তি হয়ে যেতেছে, সবাই ভর্তি হয়ে যেতেছে, তো সবাই চান্স পেয়ে গেলে তুমি তো চান্স পাবা না। ওকে, তো সবাই একটু খেয়াল করো, সাপেক্ষ সর্বনাম থাকবে। জটিল বাক্য চিনার উপায় হচ্ছে প্রথমত সাপেক্ষ সর্বনাম থাকবে, 2 নম্বর হচ্ছে একটি প্রধান বাক্য এবং একটি খণ্ড বাক্য বা আশ্রিত বাক্য থাকবে, এবং 2টি বাক্যের মাঝে 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 কমা থাকতে পারে। তাহলে সাপেক্ষ সর্বনাম কি আছে? যখন তখন, এগুলো কি? এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। বাক্যে যখন সাপেক্ষ সর্বনাম থাকে এটা নিঃসন্দেহে একটা জটিল বাক্য। যদি জটিল বাক্য অপশনে না থাকে সেক্ষেত্রে তোমরা মিশ্র বাক্য দিতে পারো, কোনো সমস্যা নাই। দেখো নিবেদ শব্দের অর্থ কি? নিবেদ শব্দের অর্থ কি বলো? নিবেদ শব্দের অর্থ কি? নিবেদ শব্দের অর্থ হচ্ছে সংসারের প্রতি বিরাগ, সংসারের প্রতি অনীহা, সংসারের প্রতি বিতৃষ্ণা, ঠিক আছে? যেমন সংসারের প্রতি বিরাগ, সংসারের প্রতি বিরাগ মানে হচ্ছে নির্বেদ শব্দের অর্থ হচ্ছে সংসারের প্রতি বিতৃষ্ণা, বিরাগ, ভালো লাগে না সংসার, ঠিক আছে? তাহলে একটু আসো, এরপর দেখো বঙ্গদর্শন পত্রিকাটি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে? বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন কে? বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন কে? এগুলো পড়াইছে আপনাদের অর্ণব স্যার, মেলা পড়াইছে এই পত্রপত্রিকা, অর্ণব স্যারও পড়ায়। হ্যাঁ, বাংলা সাহিত্য দেখি, মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন সব অর্ণব স্যার পড়াই দেয় জিকে। আমি আবার এসে পড়াই। পোলাপান বলে এগুলো তো পড়ছি স্যার। কই পড়ছ? বলছে মুক্তিযুদ্ধের ইতিহাসে পড়ছি। স্যার তো ইতিহাসে সব পড়াই দেয়। দেখো এক পড়া 3-4 বার করে পড়াই, 3-4 বার করে রিভিশন হবে গুচ্ছর আগে, ঠিক আছে? তাহলে একটু আসো, বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন কে? প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে? রাইট অ্যান্সার কি দিছ? রাইট অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাইট অ্যান্সার কি হবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, এরপরে প্রশ্ন আসি, একটু দ্রুত দেখো। এরপরের প্রশ্ন আসি, বলছে
জঙ্গম শব্দের বিপরীত শব্দ কি? জঙ্গম শব্দের বিপরীত শব্দ কি? বলো, জঙ্গম শব্দের বিপরীত শব্দ কি? জঙ্গম শব্দের বিপরীত শব্দ কি? জঙ্গম শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। রাইট অ্যান্সার কি হবে? স্থাবর, স্থাবর। ওকে, এরপর একটা আসো, দেখো সুচেতনা কবিতায় শাশ্বত রাত্রির বুকে কি ঘটে? শাশ্বত রাত্রির বুকে কি ঘটে? একটু সবাই বলো, কি ঘটে? সুচেতনা কবিতায়, আমরা পড়াইছিলাম সুচেতনা কবিতায় শাশ্বত, একটু খেয়াল করো, সুচেতনা কবিতায় শাশ্বত রাত্রির বুকে কি ঘটে? শাশ্বত রাত্রির বুকে সূর্যোদয় ঘটে। রাইট অ্যান্সার হবে সূর্যোদয়। রাইট অ্যান্সার কি হবে? সূর্যোদয়। আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে। উক্তিটি কার? এটা আসছে কই থেকে? আমার পথ প্রবন্ধ থেকে আসছে। বলছে আত্মাকে চিনলে আত্মশুদ্ধি আসে, আত্মনির্ভরশীলতা আসে। তাহলে আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে বা আত্মনির্ভরতা আসে, এটা কে বলছে? এটা আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সাহেব বলছে, আমার দুলাভাই। ঠিক আছে, আমাদের কুমিল্লার দুলাভাই, বুঝছো? কুমিল্লার নজরুল সাহেব দুইটা বিয়ে করছে, দুইটাই কুমিল্লাতে বিয়ে করছে, বুঝছো? এর জন্য আমাদের দুলাভাই হয়। তোমরা আবার অন্য কিছু মনে করো না। দেখো, বলো কোনটি অনুকার অব্যয়? একটু খেয়াল করো, দ্রুত বলো, কোনটি অনুকার অব্যয়? কোনটি অনুকার অব্যয় হবে? বলো, দ্রুত বলো। রুমঝুম। কোনটি অনুকার অব্যয়? রুমঝুম। পড়াইছিলাম অব্যয়ের ক্লাসে রে। যার কোনো ব্যয় নেই তাকে বলে অব্যয়। এবং কিন্তু, সুতরাং, বরং, তথাপি, তাই, নাইলে, অথবা, তারপরে, এগুলো কি ছিল? এগুলো ছিল অব্যয়। দেখো, কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাক শক্তি হারান? ঠিক আছে, বাক শক্তি হারান কত বছর বয়সে তিনি আর কথা বলতে পারেন না। বাক শক্তি হারাইছে কত বছর বয়সে? 43 বছর বয়সে। তিনি প্রিক্স ডিজিজ নামে একটা রোগের কারণে তিনি পরবর্তীতে বাক শক্তি হারিয়ে ফেলেন, আর কথা বলতে পারেন না। ঠিক আছে, 43 বছর বয়সে তিনি বাক শক্তি হারিয়ে ফেলেন। অনিকেত শব্দের অর্থ কি? বলো, অনিকেত শব্দের অর্থ কি? দ্রুত বলো। অনিকেত শব্দের অর্থ কি? অনিকেত শব্দের অর্থ হচ্ছে গৃহহীন। বাড়িঘর নাই যার, গৃহহীন। অনিকেত শব্দের অর্থ হচ্ছে গৃহহীন। নিম্নোক্ত কোন বানানটি সঠিক? দেখো, একটু কোন বানানটা সঠিক একটু খেয়াল করো তো, কোন বানানটি সঠিক। দেখো, এখানে আছে মুমূর্ষ। আমরা জানি মুমূর্ষ বানানে দুই পাশে রস্যকার হয়, এক মাঝখানে দীর্ঘকার হয়। এখানে একটা ভুল আছে, এর জন্য এটা ভুল। এরপর দেখো দূরহ, এখানে রয় দীর্ঘকার হবে। কি হবে? রয় দীর্ঘকার হবে। এখানে আছে রয় রস্যকারের জন্য বানানটা ভুল আছে। পূজারি বানানে দীর্ঘকার হয়, এর জন্য এই তিনটা বানানেই ভুল। রাইট অ্যান্সার হচ্ছে এটা। দেখো, এই তিনটা বানান সহজ, কিন্তু এই বানানটা কঠিন ছিল, কারো জানা বাইরে ছিল। অজানা প্রশ্নগুলো আসলে কি করবা জানো? অজানা প্রশ্নগুলো আসলে বাকি অপশনগুলো টেস্ট করবা, দেখবা ইজি হয়ে যাবে। ওকে, এরপরে আসি আমরা। দেখো, আসছে, একটু খেয়াল করো এরপরের প্রশ্নটা একটু দেখো। 8 নম্বর প্রশ্ন বলছে, বিত্ত বৈভবী মানুষের প্রকৃতি পরিচয় নয়। মানে বিত্ত সম্পদ, অর্থ সম্পদই মানুষের প্রকৃত পরিচয় নয়। হ্যাঁ, এর প্রতিফলন ঘটেছে কোন কবিতায় বা কোন রচনায়? বলছে বিত্ত বৈভব মানুষের প্রকৃত পরিচয় নয়, মানে অর্থ সম্পদ মানুষের আসল পরিচয় না। এটা কোন কবিতার সাথে আমাদের প্রতিফলিত হয়? কোন কবিতা বা কোন গ্রন্থে বা কোন গল্পের সাথে? এটা হবে অপরিচিতা। কি হবে বলো তো দেখি, কোনটা হবে বলো? বিত্ত, অর্থ সম্পদ, অপরিচিতা না নেকলেস? বিত্ত বৈভব মানুষের প্রকৃত পরিচয় নয়। অনেকে এটা অপরিচিতা মাইরা দিবা, আমি বলি অনেকে অপরিচিতা মারবা, কারণ এই যে অর্থ সম্পদের কারণে যে কল্যাণীর আর অনুপমের বিয়ে হয় নাই, আসলে না। নেকলেস গল্পে দেখবা একটা জিনিস খেয়াল করবা, নেকলেসে সে নিজেকে 10 টাকার ফুল দিয়ে সাজাইতে চায় নাই, সে চাইছে নিজেকে জমিদার প্রমাণ করার জন্য। হ্যাঁ, তো তিনি কি করছে? টাকা সম্পদ অর্থ পয়সা নাই, তারপরও তিনি বান্ধবী থেকে হার ধার আইনা সে ভালো লেহেঙ্গা পইরা, ভালো জামা কাপড় পইরা সে চাইছে কি বিত্তশালী সাজতে, মানে অনেক টাকা পয়সার মালিক সাজতে। কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারছে যে মানুষের আসলে এই বিত্ত বা অর্থ সম্পদ চাকচিক্য আসলে প্রধান পরিচয় নয়, তার ভিতরের সত্তার পরিচয় হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। তাহলে এখানে কি হবে? রাইট অ্যান্সার হবে নেকলেস। রাইট অ্যান্সার কি হবে? নেকলেস। অনেকে এটা অপরিচিতার সাথে মিলাই ফেলছে। অনেকে দেখো অপরিচিতা, কারা অপরিচিতা দিছিলা বলো? অপরিচিতা দিছিলা কারা? ভুল করছিলা কারা? এটা রাইট অ্যান্সার হবে নেকলেস। রাইট অ্যান্সার হবে নেকলেস। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? আরে দেখছো, ক্লাসিকটাকে বলছি,
82 থেকে কোন পত্রিকা প্রকাশিত হয়েছে প্রথম, কত সালে প্রকাশিত হয়েছে, কোন সংখ্যা প্রকাশিত হয়েছে, আর যদি গল্প নেওয়া হয়, কবিতা নেওয়া হয়, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতার ক্ষেত্রে, এবং কবিতা যে নেওয়া হয়েছে এই কাব্যগ্রন্থটা কত সালে প্রকাশিত হয়েছে, এই জিনিসগুলো পড়বি। দেখো এখান থেকে প্রশ্ন আসছে কিনা, একটু আগে বলছি আসছে, এরকম প্রশ্ন আসবে, রেগুলার আসবে। এখন আবার বলে দিচ্ছি না, দেখবা 2 দিন পর আবার পরীক্ষা হলে আবার পাবা। ঠিক আছে, 82 গল্প প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়, বলো কোন পত্রিকায়? রাইট অ্যান্সার কী হবে? এটা হবে ভারতী পত্রিকায়। কোন পত্রিকায়? মাসিক ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 82 গল্পটি। ওকে, আবুল ফজলের মতে বর্তমানে রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা মানুষকে কী করে? আবুল ফজল বলছিল এগুলো মানুষকে কী করে বলো তো, মানুষকে কী করে? আবুল ফজল যে বলছিল বর্তমান রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত মানুষকে কী করে, তারা কী করে? বিভক্ত করে। কী করে? ডিভাইডার করে, ভাগ করে, বিভক্ত করে। ঠিক আছে, যদি মানুষের কল্যাণই চাইতো তাহলে মানুষকে হাত পাতা লাগতো না, ভিক্ষা করা লাগতো না। যে দেশ বলে আমরা গরিব, ভিক্ষা দাও, আমাদেরকে টাকা দাও, এই ভিক্ষা চায় মানুষের কখনো আত্মনির্ভরশীলতা আসে না। ওকে, মানবের কল্যাণ এভাবে হয় না। তাহলে আবুল ফজল যে বলছে বর্তমান রাষ্ট্র, জাতি, সম্প্রদায়, গোষ্ঠী চেতনা মানুষকে কী করে, গোষ্ঠীগত মানুষের চেতনা কী করে? মানুষকে বিভক্ত করে, ডিভাইডার করে, আলাদা করে দেয়। দুইটা ক্লাসকে এলিট ক্লাস আর হচ্ছে মিডল ক্লাস, লোয়ার ক্লাস, এগুলো আলাদা করে, কখনো একসাথে করে না। যদি একসাথে করতো তাহলে মানবের কল্যাণ অনেক আগেই হইতো। দেখো, শিরে সংক্রান্তি শব্দের অর্থ কী? শিরে সংক্রান্তি শব্দের অর্থ কী? শিরে সংক্রান্তি শব্দের অর্থ কী? শিরে সংক্রান্তি শব্দের অর্থ হচ্ছে আসন্ন বিপদ, আসন্ন বিপদ, আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি অর্থ হচ্ছে আসন্ন বিপদ, শিরে সংক্রান্তি অর্থ হচ্ছে আসন্ন বিপদ। দেখো, নিচের কোনটি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ? প্রগত স্বরসঙ্গতি, প্রগত হচ্ছে স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি মানে প্রমাণ হচ্ছে প্রথম, আর সঙ্গতি মানে হচ্ছে চেঞ্জ, পরিবর্তন। তাহলে প্রগত স্বরসঙ্গতি হচ্ছে মূলা থেকে মূল, মূলা থেকে মূল। প্রগত স্বরসঙ্গতি হবে কি? মূলা থেকে মূল, মূলা থেকে মূল। ওকে, এরপর আসো কাজী নজরুল ইসলাম, একটু খেয়াল করো। জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিন কত সালে 21শে পদক পান? দেখছো, 21শে পদক বাংলা একাডেমি পুরস্কার যে কবি পাইছে এগুলো মুখস্থ করতে বলো। দ্রুত বলো। তোমার বন্ধুবান্ধব থাকলে তাদেরকেও বলো মুখস্থ করতে। আমি বলে দিই, কবিদের 21শে পদক স্বাধীনতা পুরস্কার, আর হচ্ছে 21শে পদক স্বাধীনতা পুরস্কার, আর হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার। এই 3টা পুরস্কার থাকলে এটা মুখস্থ করে ফেলবা। মুখস্থ কথা, এগুলো খুব দামি পুরস্কার। তাহলে কত সালে তিনি জসিমউদ্দিন পুরস্কার পান? জসিমউদ্দিন পুরস্কার পাইছিলেন, জসিমউদ্দিন বানানটা একটু ভুল আছে, হ্যাঁ, জসিমউদ্দিন বানানটা হবে উদ্দিন, বানানটা এভাবে হবে জসিমউদ্দিন। ঠিক আছে। শামসুর রহমান, শামসুর রহমান, রহমান না, রাহমান। ঠিক আছে, ওকে। তাহলে একটু খেয়াল করো, কত সালে পাইছে, কত সালে 21শে পদক পায়? 21শে পদক পেয়েছেন তিনি 1976 সালে। 1976 সালে। দেখো, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে, আহারে কতবার পড়াইছি রে, আলুনি, নুনের অভাব, বারবার পড়াইছি, 70 বার করে পড়াইছি ক্লাসের মধ্যে। আলুনি মানে হচ্ছে নুনের অভাব, আলুনি মানে হচ্ছে নুনের অভাব। দেখো, যারা আমার পেট বেচের শিক্ষার্থীরা আছে, দেখো উপসর্গের ক্লাসে দেখো প্রথমেই পাইছে এটা। আলুনি মানে হচ্ছে নুনের অভাব, আলুনি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে, আলুনি মানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। তো দেখো, আজকে তোমাদের অনেক রাত হয়ে গেল, আমি তোমাদেরকে আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের, আগামী ক্লাস হচ্ছে সন্ধ্যা 6:30টায়। 6:30 না অর্ণব স্যার আপনার? আগামীকাল সন্ধ্যা 6:30 হচ্ছে অর্ণব আহমেদ ফাহিম স্যারের জিকে ক্লাস, দেখতে চোখ রাখবে শিখা পেজে এবং অর্ণব স্যার পেজে। আর আমার বাংলা ক্লাস যথা টাইম রাত 11টায় তোমাদের বাংলা ক্লাস, 11টায় তোমাদের বাংলা ক্লাস, আর সন্ধ্যা 6:30 হচ্ছে তোমাদের জিকে ক্লাস। এর মধ্যে যদি ইংলিশ ক্লাস হয় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা ক্লাসগুলো করো, ভালোভাবে ক্লাস করো, ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের দেখা হবে গুচ্ছ ব্যাচের, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে। আমরা পেইড ব্যাচের ক্লাসগুলোতে টপিক ধরে তোমাদেরকে পড়াই, প্রত্যেকটা টপিক ধরে। এখন যেমন প্রশ্ন বিশ্লেষণ করছি, তখন তোমাদের প্রত্যেকটা টপিক ধরবো, ওই টপিকের বিগত বছরে যত প্রশ্ন আছে, কীভাবে হইলো, কেন এটা হইলো না, সবগুলো বিশ্লেষণ করি আমরা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আমাদের এখনও পেইড ব্যাচে ভর্তি হওয়া নাই, মাত্র 999 টাকায় আমাদের এই গুচ্ছ বাংলা ইংরেজি জিকে কম্বো ব্যাচে ভর্তি হয়ে যাও। ভর্তি হতে আমাদের পেজে ইনবক্স করো, অথবা আমাদের নাম্বার হচ্ছে 018144433392, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো।
ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আমাদের পেড ব্যাচে। অর্ণব আহমেদ ফাহিম স্যার শেষ ওকে।